প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিনে। সাথে আছে আমি মুকসিমুল হাসান এবং আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছে, আমরা ঠিক তাদের সঙ্গে পরিচিত হব। আমার ঠিক বামে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুল, সাবেক সংসদ সদস্য এবং বিএনপি নেতা, এবং তারপর রয়েছেন আকবর হোসেন, সাংবাদিক আকবর হোসেন, নবনিযুক্ত প্রেস মিনিস্টার, বাংলাদেশ হাই কমিশন যুক্তরাজ্য। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি বকুল ভাইয়ের একটু অনুমতি নিয়ে আকবর ভাই দিয়ে শুরু করি। আকবর ভাই, একেবারে একেবারে আজকে দিনের গুরুত্বপূর্ণ একটি সংবাদ দিয়ে আমরা প্রথমে আলোচনা করি, তারপরে নির্বাচন সংস্কার ঐক্যমত সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যে জিনিসটি আজকে জানতে চাই আপনার কাছে, যে আপনি নিশ্চয়ই চোখে পড়েছে আজকে বিএনপির বেশ বড় একটি কর্মসূচি, যেটি হচ্ছে তিস্তা নদী রক্ষা আন্দোলন, 48 ঘন্টার অবস্থান কর্মসূচি, সেটি আজকে শুরু হয়েছে এবং সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়েছেন, বক্তব্য দিয়েছেন। দলের 5টা জেলার, উত্তরবঙ্গের 5টা জেলার নেতাকর্মীরা সেখানে 11টি পয়েন্টে এই কর্মসূচিটি পালন করছে, মূলত তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতেই। তো সেই কর্মসূচি থেকে বিএনপি মহাসচিব বলেছেন, লড়াই ছাড়া কোনো কিছু আদায় করা যায় না, তাই লড়াই করেই তিস্তা পানির ন্যায্য হিস্যা আদায় করতে হবে। আমি ঠিক আপনার কাছে একটু জানতে চাই যে বিএনপির এরকম একটি প্রেক্ষাপটে যখন আমাদের মানে শুকনো মৌসুম চলে আসতেছে, পানির সিজন শেষ, পানির এরকম সময় সংকটই হয়, এরকম একটি সময় পার্শ্ববর্তী দেশকে এক ধরনের চাপ ক্রিয়েট করার জন্য এই কর্মসূচিটিকে আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় যে এটা আমি চাপ শব্দটাকে হয়তো ওইভাবে ব্যবহার না করলেও এটা হচ্ছে বাংলাদেশের মানুষের একটা আকাঙ্ক্ষা, চাহিদা, যে তিস্তার পানি আমরা পাবো। এবং এটা নিয়ে আপনার মনে আছে যে আওয়ামী লীগ সরকার যখন 2009 সালে ক্ষমতা এসেছিল, প্রথমবার মনমোহন সিং তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী, তিনি যখন ঢাকা এসেছিলেন সেবারই কিন্তু তিস্তা চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি যে সেটি হয়নি এবং পরবর্তীতে আর কখনোই এটি হয়নি। এবং ভারত বরাবরই এটির একটি কারণ দেখিয়েছে যে পশ্চিমবঙ্গ এতে করে রাজি নয়। তো এতে করে তৎকালীন সরকার, যাদের পতন হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে, তারা কখনোই বাংলাদেশের ইন্টারেস্টকে সেভাবে প্রাধান্য দিয়েছে বলে আমাদের মনে হয়নি। সীমান্ত হত্যাকাণ্ড থেকে শুরু করে অন্যান্য বিষয়, ভারতের সঙ্গে যেসব বিষয় আমরা দেখেছি যে গত 16 বছরে আওয়ামী লীগ সরকারের সময় ভারত কতটা সুবিধা পেতে পারে ওই দিকে বেশি মনোযোগ দেওয়া হয়েছে, আমরা কি পেতে পারি সেদিকে মনোযোগ দেওয়া হয়নি, যার কারণে আমরা এটাকে প্রেস করতে পারিনি প্রপারলি। আমি বলছি না যে ভারতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, বিষয়টা ওরকম না। আন্তর্জাতিক কূটনীতিতে ইটস অলওয়েজ গিভ অ্যান্ড টেক থাকবে। আপনি আমাকে কি দিচ্ছেন, আমি আপনাকে কি দিচ্ছি, এটার উপরে ভিত্তি করে অনেক কিছু চলে। সুতরাং বিএনপি আজকে যে কর্মসূচি করেছে, আপনি যদি বিএনপির পলিটিক্যাল হিস্ট্রি দেখেন, বিএনপি কিন্তু এর আগেও যখন গঙ্গা চুক্তি মানে গঙ্গার পানির নিয়ে কিন্তু বিএনপি এর আগে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন, উনি তখন এটাকে ইন্টারন্যাশনাল ফোরামে তুলেছিলেন। সুতরাং আজকে তারা যে এটা করেছে, আমার মনে হয় এটা বাংলাদেশের মানুষের, বিশেষ করে উত্তরাঞ্চলের প্রায় 17-18টি জেলার মানুষের একটা, আমি বলবো যে এটা একটা প্রাণের দাবি আর কি, কারণ তারা এটার দিকে চেয়ে আছে। কারণ এই তিস্তা পানি চুক্তি যদি না হয়, এখানে যদি মিনিমাম পানি আমরা না পাই আমাদের প্রয়োজনের সময়, সেটা আমাদের কৃষিখাতকে তো ক্ষতিগ্রস্ত করছে, জীবনযাত্রা ব্যাহত করছে। সুতরাং আমার মনে হয় যে এই কর্মসূচি নিয়ে বাংলাদেশের এখন যে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো যেগুলো আছে আর কি, তাদের খুব বেশি দ্বিমত থাকার কথা না, আমার ধারণা নেই, এটা নিয়ে দ্বিমত নেই। সুতরাং আমরা আমাদের দিক থেকে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরতে পারি। এখানে ওই যে এগেইন আমি বলছি, এটা চাপ না, হয়তো আমরা আমাদের বিষয়গুলো তুলে ধরতে পারি। ভারত যদি দেখে যে বাংলাদেশের মানুষের দিক থেকে, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর দিক থেকে এইরকম আহ্বানটা আছে বা সরফ একটা তারা ঐকমত্য আছে, তখন হয়তো তারাও বিষয়টা নিয়ে ভাববে। বিষয়টাকে আমি এভাবেই দেখি। ওকে, আমি একটু বকুল ভাই আপনার কাছে এই প্রসঙ্গটায় আকবর ভাই কথা বলতে বলতে একটা বিষয় মনে পড়লো, সেটি হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী তিনি 2 দফায় বলেছেন যে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন যে তিনি থাকতেই তিস্তার এই সমস্যাটির সমাধান করবে, কিন্তু শেখ হাসিনা চলে গেল, আমরা সমস্যার সমাধান দেখলাম না। তবে এরকম একটি প্রেক্ষাপটে বাংলাদেশে এখন এই তিস্তার পানির ন্যায্য হিস্যার জন্য বিএনপি, বাংলাদেশের অন্যতম বড় দল, তাদের এই কর্মসূচিকে আপনি কিভাবে দেখেন? কেননা বিএনপি যেমন এই কর্মসূচি পালন করছে, ভারতকে যেমন জানান দিচ্ছে যে ন্যায্য হিস্যার কথা, ঠিক তেমনি অন্তর্বর্তীকালীন সরকারকেও বলেছে যে তারাও এই সমস্ত ইস্যুতে কোনো নিরপেক্ষতা না, এই ইস্যুতে বাংলাদেশের পক্ষে থাকার কথা। তো এই কর্মসূচিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই একজন বাঙালি হিসাবে এই মহান ফেব্রুয়ারি, সামনে 21শে ফেব্রুয়ারি, যেই দিনের ছাত্রদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বিশ্ব দরবারে বাঙালি হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং শ্রদ্ধা জানিয়ে আপনার প্রসঙ্গে আসতেছি।
তিস্তার পানি চুক্তিটা যেটা আকবর সাহেব বলেছেন, আরও অনেক আগে থেকে বাংলাদেশের মানুষ এটা দাবি করে আসছে। ভারতের কেন্দ্রীয় সরকার বরাবরই এটাকে রাজ্য সরকারের অনীহার উপর ছেড়ে দিয়েছে। খুব শর্টলি তারা এটাকে ডিনাই করছে ভদ্রভাবে। আমাদের পক্ষ থেকে এটা সরকারিভাবে দাবি করে যে তিস্তার পানি চুক্তি হবে, এবার হবে, এবার হবে, এখন কথা হবে, বৈঠকে কথা হবে, প্রাইম মিনিস্টার টু প্রাইম মিনিস্টার, জি টু জি পদ্ধতিতে কথা হবে, বিভিন্ন সময় বলা হয়েছে। যেটা উনি বলেছেন আকবর সাহেব, যে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে, সরকার আমলে গঙ্গার পানি নিয়ে কিন্তু উনি বিশ্ব দরবারে মুখ খুলেছিলেন। আমাদের যে আন্দোলনটা আজকে, আমাদের যে 11টা জেলা পয়েন্টে এখন মানে তিস্তার পানির দাবিতে একটা অবস্থান কর্মসূচি হচ্ছে, এটাকে আই ডোন্ট ওয়ান্ট টু টার্ম ইট অ্যাজ এ ওয়ার। এটা একটা জনমত সৃষ্টি, অ্যান্ড টু কনভে দ্য পাবলিক পারসেপশন টু দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট, দ্যাট ইজ দ্য ক্লিয়ার মেসেজ যে বাংলাদেশের মানুষ, রেস্ট অফ দ্য ডিস্ট্রিক্টস আমরা একাত্মতা ঘোষণা করেছি এটার সাথে, যে তিস্তার পানির ন্যায্য হিস্সা আমাদের পাওয়া উচিত। আমাদের এগ্রিকালচার কষ্ট হচ্ছে, আমাদের নদীর বুকগুলি সিলট্রেশনের কারণে চিত হয়ে যাচ্ছে, যে কারণে বর্ষা মৌসুমে পানি ওভারফ্লো করে কৃষি জমির উপর চলে যাচ্ছে, ঘরবাড়ির উপরে চলে যাচ্ছে, গবাদি পশু ভাসিয়ে নিয়ে যাচ্ছে, ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এটার থ্রু আউট দ্য ইয়ার, নট অনলি যে শুধু ড্রাই সিজনেই যে ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছি তা না, বর্ষাকালে এবং ড্রাই সিজনে, বোথ সিজনে আমরা তিস্তার পানির সমবন্টন না হওয়াতে বা এটার একটা ব্যালেন্সড ডিস্ট্রিবিউশন না হওয়ার কারণে আমরা ইকোনমি আমাদের খারাপ হচ্ছে, মানব সভ্যতা আমাদের ধ্বংস হচ্ছে, স্ট্রাকচার ধ্বংস হচ্ছে, যে কারণে ভারতীয় জনগণের কাছে এবং জনগণের মাধ্যমে সরকারের কাছে এই যে অবস্থানটা, আমাদের পারসেপশনটা যেটি যাওয়ার মানে ডিমান্ড, মানবিক চাহিদা, আমাদের দাবি, তোমরা আমাদের তিস্তার পানির ন্যায্য হিস্সা দাও। এটা কার্যকর হবে কতটুকু, ইফেক্টিভ? আমি মনে করি যে এটা আমাদের এই অবস্থানের মাধ্যমে শুধু ভারত না, সারা বিশ্বের মানুষ কিন্তু জানবে। এখন তো মিডিয়ার যুগ, এমন না যেটা এখানে বলতে, ওয়ার্ল্ড হ্যাজ বিকাম ভেরি স্মল, একটা গ্লোব ছোটো হয়ে গেছে, এখন রিচেবল এভরিওয়্যার। কাজেই আমাদের এই অবস্থানটা একেবারে লাইভ সারা বিশ্বের কাছে চলে যাচ্ছে যে আমাদের এটা একটা দাবি, মেজর দাবি, এবং এটার পাশাপাশি আমরা যৌক্তিকতাটাও তুলে ধরতেছি কী কারণে আমরা এটা চাই। কাজে এটা আই থিঙ্ক ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু না বলতেছেন, একটা রাজ্যের উপর ছেড়ে দিয়েছে। ইফ ইট ইজ দ্য গুড সেন্টিমেন্ট অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট যে হ্যাঁ আমরা দিতে চাই, এটাই যদি তাদের রিয়েল পারসেপশনে আমরা দিতে চাই, রাজ্যের জন্য হয় না, রাজ্যকে ওনারা ম্যানেজ করবে। কারণ এটার জন্য আমরা এই যে এখন 11টার পয়েন্টে আমাদের মহাসচিব বলেছেন, লড়াই ছাড়া কিছু হয় না। লড়াই বলতে আমাদের ভয়েসটাকে আমরা রেজ করেছি আমরা ন্যায্য হিস্সাটা পাওয়ার জন্য, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমাদের এই ভয়েসটাকে আমরা পৌঁছে দিয়েছি। দেখো, এটা আমাদের দাবি, আমাদের মানব সভ্যতার জন্য দাবি, আমাদের ইকোনমির জন্য দাবি, আমাদের সার্ভাইভালের জন্য এটা আমাদের দাবি। কাজেই প্রতিবেশী রাষ্ট্র অবশ্যই আমাদের বেনিফিটটা দেখবেন, আমরাও তো ওদের বেনিফিট সবসময় দেখে আসছি। বিগত সরকার তো ভারতের শেখ হাসিনা তো বলেছিলেন যে ভারতের যা যা নেওয়ার ছিল সবই তো আমি দিয়ে দিয়েছি, এখন দেওয়ার পালা। ওইখান থেকে যদি আমি শুরু করি এখন, তিস্তার পানিটি আমরা সব রাখতে চাই। আচ্ছা, আপনার কাছে এই খুব কাছাকাছি একটা পয়েন্টে একটু কথা বলবো, সেটি হচ্ছে যে মুহূর্তে তিস্তার পারে বিএনপি 5টি জেলার 11টি পয়েন্টে তাদের অবস্থান কর্মসূচি পালন করছে, ঠিক সেই মুহূর্তে বিএনপির আজকে সারা দেশে সমাবেশও, এবং সমাবেশের মূল দাবি হচ্ছে 3টি। একটি হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আরেকটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, এবং আরেকটি হচ্ছে খুব দ্রুত একটি নির্বাচনী রোডম্যাপের দাবি। এই দাবিতেও বিএনপি আন্দোলন করছে। ঠিক এই সময় বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ ঐক্যমত্য কমিশনের সদস্যদের সাথেও মিটিং করছে, নির্বাচন, ঐক্যমত্য সংস্কার ইত্যাদি ইস্যুতে। এটি একটু পারস্পরিক সংঘর্ষপূর্ণ মনে হয় কিনা? না, আমার কাছে এটা আদৌ সংঘর্ষ, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব কিনা? কোন জিনিসটা? এই যে জিনিসগুলো বলছে, যেমন বিএনপি ধরেন এখন তো সরকারের সঙ্গে চরম বৈরী না, সরকারকে সহযোগিতা করছে। আমরা তার বলছি, আমি আপনার কথা, আমরা তো আলোচনা সরকারের সাথে করছি। এখানে দুইটা পার্ট, একটা হলো আমাদের যেটা 11টা পয়েন্টে অবস্থান, এটা একটা আন্তর্জাতিক মহলে নেওয়ার জন্য আমাদের দাবিটা, বাংলাদেশে 18 কোটি মানুষ, এটা একটা। আরেকটা পার্ট হলো আমরা কোনো দাবিকেই আমরা খুব ছোট করে দেখতে চাই না। সামনে কিন্তু রমজান মাস, পবিত্র রমজানের মাস, আর মাত্র কয়েকদিন বাকি। কাজে আমাদের এই দাবিটা একটা জানান আমাদের দেওয়া উচিত ভারতকে, যেটার জন্য আমরা এটা দিয়েছি এখন। আর এটা যেটা বললেন 3টা পয়েন্টের, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন, আমি শেষটা থেকে শুরু করি। ইলেকশন, দ্রব্যমূল্য, এটা কিন্তু নির্বাচিত সরকার না, একটা
অনির্বাচিত সরকার কিন্তু নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না, কোনোদিনও হতে পারে না। এই যে বর্তমান যে সরকারটা, এটা আমাদের আস্থার ফসল। বাংলাদেশে একটা বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে ব্যাপক, যে আন্দোলনে ফেসিবাদ শেখ হাসিনার সরকারকে দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য করা হয়েছে। আমরা শ্রদ্ধার সাথে আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করি, সকল মানুষকে। আন্দোলন গত 16টি বছর যাবৎ আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এই ফেসিবাদের বিদায়ের জন্য, ফেসিবাদকে সরানোর লক্ষ্যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, মুক্তিযুদ্ধের চেতনাকে কায়েম করার জন্য আমরাও কিন্তু আন্দোলন করতে আসতেছি। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। অবশ্যই। এখন যে সরকারটা চলতেছে, ইট ইজ নট এন ইলেক্টেড গভর্নমেন্ট। এটা আমাদের একটা আস্থার ইন্টারিম একটা সিস্টেম, যে আমাদের গভর্নমেন্ট যখন বিদায় হয়ে গেছে, শেখ হাসিনা পলায়ন করেছে, সংসদ ভেঙে দেওয়া হয়েছে, ঠিক না, স্পিকার চলে গিয়েছে, অ্যান্ড দ্যাট কেস এখানে একটা ইন্টারিম গভর্নমেন্ট করা হয়েছে। অ্যান্ড দ্য ইনার পার্সপেক্টিভটা হলো টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। তার সাথে নির্বাচনকে লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করে একটা নিরপেক্ষ নির্বাচন আগামী ইলেকশনটাকে করা, এবং ভবিষ্যতে যাতে নির্বাচনকে অতীত ফেসিজমের মতন কেউ যাতে মানে নির্বাচনকে কলুষিত না করতে পারে, জনগণের বাক রুদ্ধ করে যাতে রাতে কেউ ভোট না কেটে নিতে পারে, বা নির্বাচনকে যাতে কলুষিত না করতে পারে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে যাতে কেউ হরণ না করতে পারে, সেই কারণে যতটুকু সংস্কার করা দরকার নির্বাচন ব্যাপারে, সেই সংস্কারটুকু করা, যেটাকে আমরা সামারাইজ করে আমাদের দলের পক্ষ থেকে বলা হচ্ছে ন্যূনতম সংস্কারের মাধ্যমে জরুরি একটা সময়ের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত করা। সেটার জন্য আমরা অগাস্ট বলেছি। আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা মহোদয় লাস্ট মিটিং উইথ আর সেক্রেটারি জেনারেল মিস্টার ফখরুল ইসলাম আলমগীরের সাথে বলেছে উনি ডিসেম্বরে হতে পারে। তো ডিসেম্বরকে আমরা নির্বাচন দিবেন আশা করে আমরা একটা দাবি করি। এর মধ্যে কিছু কিছু কথা অন্যরকম আসতেছে, যেমন আমাদের প্রধান উপদেষ্টা অত্যন্ত সম্মানিত ব্যক্তি, উনি যখন বললেন ডিসেম্বরে নির্বাচন দিতে পারেন, পরের দিন ওনার প্রেস সচিব বলে ফেললেন সকল দলের ঐক্যমত হলে। একটা পজিটিভ অ্যাটিটিউডকে নেগেটিভ বার দিয়ে যদি বাড়ি দেওয়া হয়, সেখানে সন্দেহর সৃষ্টি হয়। যেই কারণে আমাদের এখন আমরাও জানান দিচ্ছি যে আমরা নির্বাচনই চাই, যেই কারণে 64টা ডিস্ট্রিক্টের লেভেলে, হেড লেভেলে, সদরে আমাদের জনসভা দিচ্ছি। আমরা মেইন টার্গেট নির্বাচনের দাবি, আমরা নির্বাচন চাই এই বছরের ভিতরে, ডিসেম্বরের মধ্যে। উই ওয়ান্ট ফ্রি ফেয়ার ইলেকশন, এবং সেই ইলেকশনের জন্য ন্যূনতম সংস্কারটুকু করে ভবিষ্যতে যাতে কলুষিত নির্বাচন না হয় সেই ব্যবস্থা করে ডেমোক্রেটিক গভর্নমেন্টের হাতে ক্ষমতা হস্তান্তর করা, যেই গভর্নমেন্ট লিগালি অল আদার রিফর্মস করতে পারে। একটু আমি সময় নিব আপনাকে। এই যে রিফর্মসের কথা বলা হয়, আপনার 90 মুভমেন্টে 3 জুটের রূপরেখা ছিল যে সংসদীয় গণতন্ত্র করা। ইট হ্যাড নো লিগেল ভ্যালিউ, বাট ইট হ্যাড moral values, যেটা শাহাবুদ্দিন সাহেব বলেছিলেন। আমরা যখন ক্ষমতায় গেলাম, আই ওয়াজ দ্য মেম্বার অফ পার্লামেন্ট ইন দ্যাট পার্লামেন্ট, 5th পার্লামেন্টে। তো আমরা যখন পার্লামেন্টে পার্টির মিটিং হয় না, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তো পার্লামেন্টের পার্টির লিডার আমাদের, উনি ইস্যুটা বলেন যে কী করা। তা আমরা সবাই বললাম যে যেহেতু এটার মরাল ভ্যালুজ আছে, প্রথম আমাদের নেত্রী বললেন তার স্পিচে যে এটার মরাল ভ্যালুজ আছে, লিগেল না থাকলে আপনাদের মত কি। আমরা বললাম হ্যাঁ, আমরা গণতন্ত্রকামী মানুষ, আমরা সংসদীয় গণতন্ত্র চাই। আমাদের নেতা জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র করেছেন, বাকশালের হাত থেকে এনে আমাদের নেত্রী, আমরা সংসদীয় গণতন্ত্র করলাম। কাজে এই যে গণতান্ত্রিক সেন্টিমেন্ট, কাজে এইটাকে আর প্রলম্বিত করা আমাদের দেশের জন্য মহান, এইটাই ছিল মুক্তিযুদ্ধের চেতনা। কাজে আমাদের এই মিটিং দেওয়ার উদ্দেশ্য হলো গণতান্ত্রিকভাবে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সংসদের হাতে ক্ষমতার হস্তান্তর করা। এইটার সাথে দ্রব্যমূল্য যেটা বলেন, গভর্নমেন্ট ইজ ট্রাইং বাট দেয়ার ইজ এ স্মল ফেইলার। এই যে অ্যাডভাইজার সাহেবরা আছেন, ওনাদের তো সেই এক্সপিরিয়েন্স নেই। আই এম নট ব্লেমিং দেম, বাট আই শ্যাল নেভার ব্লেম দেম। তাদের রাষ্ট্র পরিচালনার কিন্তু অভিজ্ঞতা নেই, পলিটিক্যাল অভিজ্ঞতা নেই। এই যে রাষ্ট্রীয় ব্যাপারগুলি কিন্তু অল আর পলিটিক্যাল ডিসিশনস। আপনার রাষ্ট্রে ট্যারিফ বসাবে কি বসাবেন, ইটস এ পলিটিক্যাল ডিসিশন। এটা যেমন এই যে ধরেন এই যে সিলিন্ডারের দাম বাড়িয়ে দিল 19 টাকা, 12 কেজি না 14 কেজি। আমরা পলিটিক্যাল পার্টির এই টাইমে আমরা কিন্তু বাড়াইতাম না, কারণ জনগণেরটা দেখতাম। দিস পিপল আর নট অ্যাকাউন্টেবল টু দ্য পিপল। এটা নিয়ে বকুল ভাই আপনার কাছে একটা প্রশ্ন আছে, কিন্তু তার আগে আমি একটু আকবর ভাইয়ের কাছে যাই। আমি প্রশ্নটা করেই যাই আপনাকে, উত্তরটা পরে নেব। সেটি হচ্ছে যে আপনি যেটি বললেন যে এই সরকারের সময় যে তার কাজগুলো বা যে কাজগুলো প্রায়োরিটি ভিত্তিতে করা দরকার, বা নির্বাচনই তার এক নাম্বার প্রায়োরিটির কাজ, এবং নির্বাচিত জনপ্রতিনিধিরাই আসলে এটা পারবে। এখন বিএনপির কাছে যেটা সমন্বয়কদের পক্ষ থেকে যেরকম একটি অভিযোগ করা হয় যে জাতীয় সরকার গঠন করা, নির্বাচিত মানে রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে একটি জাতীয় সরকার করা। উত্তরটা এখনই দিয়ে দিচ্ছি আমাকে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এর কিন্তু জবাব দিয়ে দিয়েছেন। আমরা কিন্তু বলেছি আফটার দ্য ইলেকশন ইজ ওভার
আমরা যদি ক্ষমতায় যাইও, মেজরিটিও হই, অনেক বেশিও হই, ইভেন দ্যাট উইল ফর্ম এ ন্যাশনাল গভর্নমেন্ট টেকিং অল আদার কন্টেস্টিং পার্টিজ ইন দ্য পার্লামেন্ট ইলেকশন, যারা আসবে সকলকে নিয়ে আমরা নির্বাচনের পর একটা ন্যাশনাল গভর্নমেন্ট করব। হোয়াট ইজ দ্য লিগেল নেসেসিটি অফ ফর্মিং এ ন্যাশনাল গভর্নমেন্ট অ্যাট দিস মোমেন্ট? Yeah. এখন তো একটা হয়েছে, এটা এখানে কি সব কি এক পার্টির লোক? না, এক পার্টি না, কিন্তু এই যে আপনাদেরই পছন্দ হচ্ছে না, অভিজ্ঞ মনে হচ্ছে না। অভিজ্ঞ মনে হচ্ছে না, তা ওনারা তো 6 মাস সময় নিয়েছেন, নির্বাচন দিয়ে দিলে 1.5 বছরের মাথায় চলে যাবে। ঠিক ইলেকশনটা এখন যদি ইলেকশন ডেটটা দিয়ে দেওয়া হয়, টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, জাস্ট আফটার দ্য ডিক্লারেশন অফ দ্য ইলেকশন ডেট দেখবেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়ে যাবে, দ্রব্যমূল্য নিচে নেমে আসবে, যা আসতেছে পাবলিক রিপ্রেজেন্টেটিভরা, জাতির সামনে একটা নতুন ঢেউ যাবে, নতুন ওয়েভ যাবে, ছোটো একটা ঢেউ যাচ্ছে। এটাকে আমি যত না গুরুত্ব দিব, যখন একটা আপনার বড় ঢেউ যখন যাবে, জল টাইডাল বোরের একটা ঢেউ যখন আসবে, আই মাস্ট টেক মাই প্রিকশন টু সেভ। যখন এটাকে একটা টাইডাল বোর হবে, যখন নির্বাচন ডেটে মানুষ আনন্দে আত্মহারা হয়ে যাবে যে আমরা এবার ভোট দিতে পারবো। মানুষ 17টা বছর ভোট দিতে পারে নাই, এই দেশের ইয়াং জেনারেশন 3টা নির্বাচনে ভোট দিতে পারে না, তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে। দেখবেন সবাই ফুরফুরা মেজাজে থাকবে, এভরিবডি উইল বি ওয়েটিং ফর দ্য ইলেকশন। তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখবেন কুল হয়ে যাবে, দ্রব্যমূল্য ঠান্ডা হয়ে যাবে, সন্ত্রাসীরা সন্ত্রাস করবে না। এই জন্য আমরা বলি নির্বাচনটাকে যথাযথ সময়ে দিলে গণতান্ত্রিক আবহ যখন সৃষ্টি হবে, দেশের পরিস্থিতি ভালো হয়ে যাবে। এটার সাথে আমরা 3টাকে রিলেট করেছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমাদের দ্রব্যমূল্য, নির্বাচন। আচ্ছা আকবর ভাই, আমাদের বিরতিতে যেতে হবে, তবে আপনাকে একটু প্রশ্নটা করেই যাই। সেটা হচ্ছে যে একটু আগে বকুল ভাই খুবই বিস্তৃত একটি আলোচনা করলেন। সেই আলোচনাটার একটা জায়গা ছিল যে নির্বাচনের প্রক্রিয়া শুরু হলে নির্বাচিত সরকারের কথা মাথায় রেখেই মানুষ অনেকটা উজ্জীবিত হয়ে যাবে এবং অনেক ধরনের পরিবর্তনও হবে, মানুষ আশা আকাঙ্ক্ষাও দেখবে সামনে। এটি একদিক থেকে ঠিক, কিন্তু উনি শুরুর দিকে যে বিষয়টি বললেন সেই বিষয়টিতে আপনার মতামত কি, যে নির্বাচিত সরকার এটি না, নির্বাচিত আমার প্রশ্নটা হচ্ছে এই সরকার অবশ্যই নির্বাচিত না, এই সরকার একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসছে। তো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা সরকারের প্রথম কাজ বা একমাত্র কাজ কি নির্বাচন, না অন্য কাজ করারও জায়গা আছে কিনা, এবং সাথে এটি কি নির্বাচিত সরকারের থেকে কোনো অংশে কম শক্তিশালী কিনা, কিংবা এই সরকারের আসলে ম্যান্ডেটটা কি, আর এই সরকারের প্রধান কাজ বা একমাত্র কাজ নির্বাচন কিনা, কিংবা এই সরকার আসলে নির্বাচিত সরকারের থেকে কম শক্তিশালী কিনা? সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাই বেশ ভালো করে উনি বিশ্লেষণ করেছেন। উনি নিজেও 3বার জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, এক্সপেরিয়েন্স পলিটিশিয়ান। উনি যা কিছু বলেছেন, আমার আমি ওনার কাউন্টার হিসাবে এটা বলছি না আর কি, আমি আমার আন্ডারস্ট্যান্ডিংটা বলছি আর কি। একটা বিষয় হচ্ছে যে এই সরকারের ম্যান্ডেটটা হচ্ছে গণ অভ্যুত্থান, এটা বকুল ভাই নিজেও বলেছেন যে এর মাধ্যমে তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট নেক্সট, এরপরে কি? এরপরে সরকারের একটা দায়িত্ব হচ্ছে একটা অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা, এবং এই নির্বাচন শুধু আমাদের কাছে বিশ্বাসযোগ্য হলে হবে না, এটা আন্তর্জাতিক মহলে বিশ্বাসযোগ্য নির্বাচন হতে হবে। জি, কারণ আমাদের সামনে এখন সেই প্রশ্নটা চলে আসছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি বাংলাদেশের দিকে তাকিয়ে আছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায়। সুতরাং এই সরকার এটা নামিত হচ্ছে অন্তর্বর্তী সরকার, সুতরাং ইটস নট এ রেগুলার গভর্নমেন্ট। নো, এই জন্য এই সরকারের একটা বড় কাজ হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। কিন্তু যে সংস্কারের প্রশ্নটা সামনে চলে এসছে, যেহেতু একটা এখানে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, অনেকের মানুষের একটা চাহিদা তৈরি হয়েছে সংস্কারের বিষয়ে, এটা আবার অস্বীকার করার কোনো উপায় নেই। আবার সেই জিনিসটা কোনো রাজনৈতিক দল কিন্তু অস্বীকার করছেও না। বিএনপিও বলছে না যে আমাদের সংস্কারের প্রয়োজন নেই, না, বিএনপি হয়তো বলছে যে কিছু ন্যূনতম সংস্কার। তো এখন হয়তো এই ন্যূনতম সংস্কার বা মূল সংস্কার এগুলো কি হবে, এগুলো নিয়ে আরও আলাপ আলোচনা চলতে থাকবে। বাট আমি যেটা মনে করি যে একটা এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া সরকার, আপনি একটা প্রশ্ন করলেন যে এই সরকার কি শক্তিশালী কিনা, তাই তো? জি। এবং আমি মনে করি এই সরকারের শক্তি কিন্তু এই যে বকুল ভাইদের যে রাজনৈতিক দল বিএনপি জি, বা অন্যান্য যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে তারাই, কারণ ওনারা এই সরকারকে হেল্প করছেন বলেই কিন্তু সরকার ফাংশন করছে। যদি ওনারা হেল্প না করতেন, যতটুকু আমি বুঝতে পারছি, তাহলে তো সরকার রান করতে পারতো না, দেশে চরম অস্থিরতা তৈরি হতো। হয়তো ওনাদের মনে নানা প্রশ্ন আছে, থাকতে পারে, এটা মতভেদ, মতভিন্নতা হতে পারে, একটা পলিটিক্যাল পার্টির ভেতরেও কিন্তু অনেক মত থাকে, যে কেউ বলবে ইলেকশন এখন হওয়া দরকার, কেউ বলবে 2 মাস পরে হলে অসুবিধা নেই। সুতরাং ওনাদের মতামতগুলো তুলে ধরছেন বিভিন্ন জায়গায়। এবং সরকারের সঙ্গে আমি যতদূর জানি যে বিএনপি খুব একটা ভালো যোগাযোগ সরকারের সঙ্গে আছে, ইন্টেন্সিভ একটা যোগাযোগ সরকারের সঙ্গে আছে,
এবং আমরা দেখতে পাচ্ছি চিফ অ্যাডভাইজার যখনই সবার সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করছেন, রাজনৈতিক দলগুলো যাচ্ছে এবং সেখানে তারাও শুনছে, তারা তাদের কথা বলছে। এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে এই সরকারের শক্তিটা কোথায়। কারণ রাজনৈতিক দলই তো জনগণকে প্রতিনিধিত্ব করে, অবশ্যই। এতে কোনো সন্দেহ নাই। এখন রাজনৈতিক দল আসছে, সামনে আরও আসবে, সবাই মিলে প্রতিনিধিত্ব করে আমরা সবাই মিলে একটা টাইম ফ্রেম হয়তো আমরা ঠিক করতে পারবো। এবং আমার মনে হয় যে নির্বাচন নিয়ে, বাংলাদেশে একটা নির্বাচন হতে হবে, এটা নিয়ে কারো মনে সংশয় বা সন্দেহ নেই, কারণে নেই। একমত। হয়তো সমস্যাটা হচ্ছে যে এটা কি 3 মাস আগে হবে নাকি 3 মাস পরে হবে, এক্স্যাক্টলি। তাই তো না? ব্যাপারটা, পার্থক্যটা ওই জায়গায়। সুতরাং এটা হচ্ছে একটা প্রক্রিয়াগত ব্যাপার এবং আমরা কোন প্রক্রিয়ায় আগাচ্ছি। হ্যাঁ, মানে আমাদের লক্ষ্যটা আমরা জানি যে ওখানে পৌঁছতে হবে। এখন আপনি হয়তো ওয়েটা ডিফারেন্ট, আপনি এক ওয়েতে যাচ্ছেন, আমি আরেক ওয়েতে চিন্তা করছি। এখন এখানে হয়তো আমরা একটা মাঝামাঝি গ্রাউন্ড আমরা হয়তো পৌঁছাতে সক্ষম হব আমরা সবাই মিলে। কারণ আমি ফার্মলি বিলিভ করি যে এখনকার যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি সহ অন্যান্য যারা আছে, তারা অত্যন্ত সেন্সিবল এবং বিএনপি এদেশের মানুষের রাষ্ট্র ক্ষমতায় প্রতিনিধিত্ব করেছে অন্তত 4 বার। বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, এর আগে জিয়াউর রহমান ছিলেন। এবং একটা জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে বিএনপি এই সরকারকে যতটা সেন্সিবলি অ্যাক্ট করার দরকার আমি মনে করি ততটা করছে, এবং সেই আন্ডারস্ট্যান্ডিংটা সরকারের সঙ্গে, বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গে আছে, অন্যদের সঙ্গেও আছে। যে মত পার্থক্যগুলো আসছে আমার মনে হয় যেগুলো খুব বড় কিছু না। বকুল ভাই একটা কথা বললেন যে চিফ অ্যাডভাইজার একটা কথা বললেন, আরেকজন আরেকটা কথা বললেন। আমার কাছে মনে হয় যে আমরা দেখব যে কোন কথাটা ফ্রম দ্য হর্সেস মাউথ, টপ লেভেল থেকে আসছে। যেমন আমি অনেক সময় দেখি যে হয়তো বিএনপির অনেক নেতা অনেক কথা বলছে, তখন আমি দেখি যে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কি বলছেন, এক্স্যাক্টলি। তখন আমি ওনার কথাটাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করি। এটা খুবই স্বাভাবিক, উনি যেহেতু দলের নেতা। সরকারের ভেতরেও তেমনি অনেকেই অনেক কথা হয়তো বলছেন বা বলে থাকতে পারে, অনেকে সম্ভাবনার কথা বলে, অনেকে তার নিজের অ্যানালিসিস দেয় নানাভাবে। তখন হয়তো মানুষ দেখবে যে প্রধান উপদেষ্টা কি বলছেন। সুতরাং প্রধান উপদেষ্টার মুখ দিয়ে যেটা বের হবে ওটাই হচ্ছে আসল কথা। এবং আমার মনে হয় যে এখনো পর্যন্ত ওই বিষয়টাতে তেমন কোনো মতপার্থক্য বা মতবিরোধ নাই। একটা জিনিস হচ্ছে, আমি যতটুকু বুঝতে পারছি যে হয়তো রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতপার্থক্য তৈরি হচ্ছে বা আছে। আমি যেটা দেখতে চাইবো বা এই দেশের মানুষ যেটা দেখতে চাইবে গণ অভ্যুত্থান পরবর্তী, যে ফ্যাসিজমকে রোখার জন্য বা ফ্যাসিস্টরা যাতে আবার ফেরত আসতে না পারে বা নতুন কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতপার্থক্য আছে এটা যেন বিরোধের পর্যায়ে না পৌঁছায়। আমরা ওইরকম সোসাইটি চাই না যে একটা বিরোধের পর্যায়ে চলে যাবে, যে বিএনপির সঙ্গে অন্যদের বা XYZ তাদের সঙ্গে, সেটা আমার মনে হয় সে সম্ভাবনা খুবই কম। যতটুকু হচ্ছে নানা কথাবার্তা চালাচালি হচ্ছে, এবং এটা আপনারা বুঝেন মিডিয়ার যুগ, ডিজিটাল প্ল্যাটফর্ম, এক একজন এক এক কথা বললে সেটা নিয়ে নানা ইমপ্রেশন ক্রিয়েট হয়। হয়তো কিছুটা মানে কি বলবো মতপার্থক্য হচ্ছে বা একটু বোঝার ঘাটতি হচ্ছে, বাট এন্ড অফ দ্য ডে আমি মনে করি আমাদের পক্ষে এটা খুবই সম্ভব একটা এই অন্তর্বর্তী সরকারকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানো, দেশটাকে নিয়ে যাওয়া। এবং আমি সবসময় আমি বলি, অনেক জায়গাতে আমি বলেছি যে ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে তারা এই রাষ্ট্র ব্যবস্থাটাকে যেভাবে ভেঙে চুরে দিয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কিন্তু একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্রের মধ্যে এই রাষ্ট্রটা, এই জাহাজটা হচ্ছে, এবং এই জাহাজটাকে আমাদেরকে এফিশিয়েন্টলি তীরে ভেড়াতেই হবে। এবং এটাকে যদি আমরা কূলে ভেড়াতে না পারি, তাহলে আমাদের এই রাষ্ট্রের জন্য একটা সমূহ বিপদ। এটা আমরা সবাই রিয়েলাইজ করি। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের একটা গণতান্ত্রিক সমাজ দরকার, যেখানে আমরা সহনশীল সমাজ হবে, একটা উদারপন্থী সমাজ হবে, এবং সেখানে আমরা নিজের মত, নিজের পথ, এগুলো যেন আমরা সব ঠিকঠাক মতো প্রকাশ করতে পারি, এবং একটা বিশ্বাসযোগ্যভাবে আন্তর্জাতিক মহলে আমরা এমন একটা ধারণা দিতে পারি যে এই দেশের মানুষ আসলে গণতন্ত্র, মানবাধিকার এগুলোর জন্য যে লড়াই করেছে সেটাকে তারা প্রতিষ্ঠিত করার জন্য তারা বদ্ধপরিকর। এই মেসেজ দেওয়াটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওকে, অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। আমি একটু বকুল ভাই আপনার কাছে যে জিনিসটা জানতে চাই, আলোচনার ভিতর দিয়ে কিছুটা উঠে আসছে যে সংস্কার যে বিএনপি চায় না তা তো না, বিএনপি নিজেও সংস্কার চায়, কিছু ন্যূনতম সংস্কার নির্বাচনের আগেও চায়, এবং বিএনপি রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা দাবিও দিয়েছেন। তো আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে এখন যদি
এই যে 31 দফা বলি কিংবা অন্যান্য দলগুলোর যে সংস্কার আছে, মৌলিক সংস্কারগুলো যদি এখন করা হয় তাহলে তো আপনার 2/3 মেজরিটি প্রয়োজন হয় না। সব দল একমত হইলে হয়তো এখন করে ফেলা যায় কিছু জায়গায়। একটু আপনার কাছে জানতেই চাই, আবার নির্বাচিত হয়ে গেলে বিএনপি যে 2/3 পাবে তারও তো নিশ্চয়তা নাই। এখন সুযোগ কিনা? আমি আপনাকে আমি আবার ওয়ান্ট টু গো ব্যাক টু মাই লাস্ট ডেলিবারেশন, যেটা বলেছিলাম যে 90 মুভমেন্টের যে তিন জোটের দলীয় রূপরেখা, তখন কিন্তু তারা বলে গিয়েছিল যে এটা করা উচিত পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। ওনারা কিন্তু করতে পারেননি বিকজ ওইটা পার্লামেন্টের প্রয়োজন। জি, দেয়ার আর সাম এক্সপেক্টেড রিফর্মস, জাতির, যেটা উনি বলেছেন, জাতি একটা সংস্কারের আশা মনে মনে পোষণ করতেছে। সেখানে যেমন প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টারের ক্ষমতার ব্যালেন্সিং করা, না, আইনসভা এবং বিচার বিভাগের রিফর্মস করা, ক্ষমতার একটি করা, জুডিশিয়ারিকে আলাদা করা, রিফর্ম করা, ব্যুরোক্রেসিকে রিফর্মস করা, অ্যান্টি কারাপশন ব্যুরোকে রিফর্মস করা, এগুলিতে তো আপনার সংসদের প্রয়োজন পড়বে। 70 ক্লজকে বাতিল করা, সংসদের প্রয়োজন পড়বে। ব্যালেন্সিং অফ পাওয়ার বা প্রেসিডেন্ট, আর 2বারের বেশি একজন প্রাইম মিনিস্টার হতে পারবে, এগুলি লিগেল ফ্রেমওয়ার্ক লাগবে, লিগেল স্ট্রাকচার লাগবে। ঠিক 90-তে আমি গেছিলাম এই জন্য যে 90-তে সাজেস্ট করা হয়েছিল 3 দলের রূপরেখা, যে নেক্সট গভর্নমেন্ট পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট করবে, এবং আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট সংসদে করেছি। জি, অ্যান্ড ইট ওয়াজ দ্য সাজেশন অফ দ্য ইউনাইটেড পলিটিক্যাল ফ্রন্টস বিফোর দ্য ইলেকশন। ঠিক এখন আমি যেটা মনে করি, যেটা ন্যূনতম সংস্কার, আমি আগেও বলেছি, এখনো ন্যূনতম সংস্কার যেটা নির্বাচনকে ফ্রি ফেয়ার করতে একটা ঐতিহাসিকভাবে গ্রহণযোগ্য, যেটা আকবর সাহেব বলেছেন, আন্তর্জাতিক উঁচু মানের একটা গণতান্ত্রিক ফেয়ার নির্বাচন অনুষ্ঠানের জন্য যেটুক মিনিমাম রিফর্মস দরকার, সেই রিফর্মটা করে টু থ্রো আউট এ প্ল্যান অফ রিফর্মস ফর দ্য নেক্সট গভর্নমেন্ট, যে এই পরবর্তী ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট করতে হবে এবং করতে বাধ্য থাকবে। আর ওভার এন্ড এবাব আমরা যেহেতু বড় রাজনৈতিক দল, উই এক্সপেক্ট যে আল্লাহর রহমতে হয়তো মানুষ আমাদেরকে ভোট দিলে আমরা ক্ষমতায় যাব। যদি আমরা যাই, আমাদের নেতা তারেক রহমান কিন্তু 31 দফা রিফর্মসের ঘোষণা দিয়েছে, যেটা নিয়ে আমরা গ্রামেগঞ্জে এখন ট্রেন করাচ্ছি, পাবলিককে জানাচ্ছি কি আমাদের 31 দফা রিফর্মস, ডিজিটালি দেখানো হচ্ছে। এর আগে কিন্তু আমাদের সিনসিয়ারিটি, হ্যাঁ, আমাদের মানে সফটনেস টু দ্য ডেমোক্রেসি, আমরা যে লিবারেল ডেমোক্রেসি ধারণ করি, পোষণ করি, আমাদের নেত্রী বেগম খালেদা যে 2017-এ কিন্তু ভিশন 2030 ঘোষণা করেছেন রিফর্মসের ব্যাপারে, ওইটাকে ইনক্লুড করে আমরা 31 দফা আমাদের নেতা তারেক রহমান সাহেব দিয়েছেন। হ্যাঁ, যত রিফর্মস, যত কমিশন দিয়েছে, সবগুলি কিন্তু আমাদের 31-এ আছে। এরপরও এই রিফর্মসগুলি নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা বলছে দেয়ার উইল বি ন্যাশনাল কনসেনসাস, হ্যাঁ, টু বি রিপ্রেজেন্টেড বাই অল দ্য পলিটিক্যাল পার্টিজ। সকল পলিটিক্যাল পার্টিগুলি বসে দে উইল ডিসাইড আন্ডার দ্য লিডারশিপ অফ ডক্টর ইউনূস যে এই রিফর্মগুলি আমাদের করতে হবে। এর ভিতরে এই রিফর্মটা ইলেকশনের জন্য দরকার ইমিডিয়েটলি, আর এই রিফর্মগুলি লিগেল সাপোর্ট লাগবে, দ্যাট উইল বি ডান বাই দ্য নেক্সট গভর্নমেন্ট। আমাদের দাবি বিএনপির এটাই যে ন্যূনতম যে সংস্কারটা নির্বাচন করতে প্রয়োজন, যেটা হয়তো অর্ডিন্যান্স দিয়ে করা যায় বা অর্ডিন্যান্সের মাধ্যমে আইন তৈরি করে করা যায়, ওইটুকু করে তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে দেওয়া, গণতান্ত্রিক নির্বাচনটা। তাই এটা পরবর্তী নির্বাচিত সরকার বাধ্য থাকবে এই রিফর্মসগুলি তখন করে, না করলে আবার আমরা জনপদে নামবে মানুষ, আবার সেটাই বললাম যে যদি না করে তখন কি হবে, না করলে যে আবার নামবে পাবলিক। সেটা কি ভালো হলো জাতির জন্য? সেটা কি ভালো হবে যদি না করে? কেন আমি আই ডোন্ট ওয়ান্ট টু পজেস এনি নেগেটিভ মেন্টালিটি। কারণ 90-এর 3 জোটের রূপরেখা অনেকেই বলে ঠিকমতো কার্যকর হয় না। না, কেন কার্যকর হবে? আমরা তো পার্লামেন্টারি নির্বাচন সংসদ ছিল না, হ্যাঁ, গত 3টা সংসদকে সংসদই বলা হয় না, যেহেতু এই আইন ছিল না। এখন তো একটা রিফর্মস হবে, সংসদে অনুপস্থিত থাকা যাবে না, 90 দিন থাকলে অনুপস্থিত থাকলে সংসদ পদ চলে যাবে, বিরোধী দল ডেমোলিশ হয়ে যাবে, আরেকটা ইলেকশন হবে, এগুলি তো এখন রিফর্মস হবে, ওগুলিতে তো সংসদ লাগবে রিফর্মগুলি করতে। ওই জিনিসটা আপনাকে এই সংস্কারটা তখন মানুষ করবে। আর উনি যেটা বলেছেন এই গভর্নমেন্টকে সাহায্যের ব্যাপারে, ইয়েস, আই ডু এন্ডোর্স হিজ ভিউজ। আমরা তো গভর্নমেন্টকে সাহায্য করতেছি, আমরা কিন্তু এই গভর্নমেন্টের সমালোচনা করি না, আমরা ডিমান্ড রেজ করেছি। সমালোচনাও গঠনমূলক। গভর্নমেন্ট মানে যেটা গভর্নমেন্টকে সাহায্য করাটাই তো 6 মাস চলে গেছে। আমরা বলেছিলাম অগাস্টের 5-এ নির্বাচন দাও, গণতন্ত্র দিবস, আন্দোলনের দিবসে, বিজয়ের দিনে। গভর্নমেন্ট বলেছে না, ইট শুড বি অন ডিসেম্বর। ওকে, উই হ্যাভ অ্যাকসেপ্টেড। আমরা বলতেছি কিন্তু যে দাও, ডিসেম্বরের ভিতর ইলেকশন দাও। উই আর ভেরি কমফোর্টেবল রিগার্ডিং দিস থিং, ইলেকশন দেওয়ার জন্য। এখন ইলেকশনের দিন তারিখটা সরকারকে ঘোষণা করতে হবে, কারণ নির্বাচিত সরকার ব্যতীত আপনি দেখেন এখন দেশে কি কালচার হচ্ছে, ফুলের দোকানে আক্রমণ হচ্ছে,
ফুলের দোকানে ফুল বিক্রি করতে পারবে না। আমি সাপোর্ট করি বা সাপোর্ট করি না, আই ডোন্ট ওয়ান্ট টু গো টু দ্যাট স্টেজ। কেন হচ্ছে এটা? আমি জানি না। আমি মনে করি দ্যাট ইজ দ্য ল্যাক অফ পুলিশ অ্যাক্টিভিটিস ইন দ্য সোসাইটি। পুলিশ এখনও কিন্তু অ্যাক্টিভ না। পুলিশের মরাল, পুলিশ বলতেছে মরাল হাই না। হোয়াই নট? পুলিশের এত অপরাধ প্রবণতা কেন? যে অপরাধ মনোবৃত্তি, যে তারা কি অপরাধ করেছে এরকম? পুলিশ তো গভর্নমেন্টের সার্ভেন্ট ছিল, হয়তো কিছু পুলিশ অপরাধ করেছে, সেই জন্য তো টোটাল পুলিশ দায়ী না, বা আমরা বলতেও আসি না। গভর্নমেন্টের মরাল, পুলিশের মরালকে গভর্নমেন্ট কেন বুস্ট আপ করতে পারেনি? হ্যাঁ, আমি এটাকে ফেলিয়ার বলবো না, বাট এইটাই বলবো দে আর নট ইলেক্টেড। ইলেক্টেড গভর্নমেন্টের প্রয়োজন। পুলিশ ওয়ার্ক করে না। আমি বলি, আমি তো গ্রামে যাই, জি জি জি, পুলিশ কোনো মুভমেন্ট করে না এলাকায়। তো উইদাউট দ্য মোবিলিটি অফ দ্য পুলিশ ক্যান ইউ এক্সপেক্ট মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন? না, ক্যানট বি। এই পুলিশ নিয়েই আমরা বিরতিতে যাব, তার আগে একটু ছোট্ট করে যদি বলতেন যে ধরেন আমি ধরলাম এখন পুলিশ ওয়ার্ক করছে না ঠিক মতো, পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, পুলিশ ওয়ার্ক করবে কি দলীয় কর্মী হিসেবে কাজ করবে? নো। তাহলে তখন কেন পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী, কর্মকর্তা হিসেবে কাজ এখন তারা প্রজাতন্ত্রের কর্মকর্তা? সেই সেন্টিমেন্টও গভর্নমেন্ট তাদের ভিতরে দিতে পারেনি যে কোনো কারণে, আমি মনে করি যে কোনো কারণে দিতে পারে নাই। কি কারণ আমি বলতে পারবো না, বলতে পারলেও বলবো না, বাট দিতে পারে না। আই ডোন্ট হ্যাভ দ্যাট রাইট টু সে ইট হিয়ার ইন দ্য প্রেস। তার মানে কেউ না কেউ সরকারকে অসহযোগিতাও করছে। হতে পারে, নট আনলাইকলি। আমি আপনাকে বলি কেন আমরা ইলেকশন চাচ্ছি, এটা যেহেতু প্রশ্ন করছে কেন চাচ্ছি। ইলেকশনটা যত ডিলে হবে, এই স্বৈরাচার যার জন্য ছাত্ররা এত জীবন ত্যাগ করলো, যার জন্য আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়ে দিল, ঠিক না, আমরা 16টা বছর আন্দোলন করলাম, গুম খুনের শিকার হলাম, এই স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। উনি যেই জাহাজটাকে বিরাতে চেয়েছেন তীরে সেফলি, এই জাহাজটাকে বিরাতে হলে টাইডাল বোর আসার আগে জাহাজটাকে বিরাতে হবে। হ্যাঁ, আমাদের একটা অন্ধকার সুরঙ্গের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। দেয়ার ইজ এ লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল। ওই টানেলটা যদি ওনার নিরাপদ ব্যাংক হয়, তীর হয় জাহাজ বিরানোর জন্য, একমাত্র উইপন হলো টু ট্রান্সফার দ্য পাওয়ার টু দ্য ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট। এছাড়া কিন্তু এই গভর্নমেন্ট থাকলে বিভিন্নভাবে কিন্তু, আর এই যে একটা কথা এখন আসতেছে স্থানীয় নির্বাচন আগে দেওয়ার জন্য, আমি তো মনে করি ইটস এ কনস্পাইরেসি। হোয়াই? স্থানীয় নির্বাচন ক্যানট ডিক্টেট দ্য ডেমোক্রেসি ইন দ্য স্টেট। লোকাল গভর্নমেন্ট ক্যানট ব্রিং দ্য ডেমোক্রেটিক প্র্যাকটিস ইন দ্য স্টেট। আমরা তো রক্ত দিয়েছি 71 সনে, 30 লক্ষ, 70 সনে যদি শেখ মুজিবের কাছে পাওয়ার দিত পাকিস্তানিরা, এই দেশ কিন্তু স্বাধীন হতো না। যেই মুহূর্তে আমরা জানলাম পার্লামেন্ট ভেঙে দিয়েছে, আমরা হল থেকে বের হয়ে গেলাম, আমরা স্লোগান দিলাম বাংলার পুলিশ অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। দ্যাট ইন্ডিপেন্ডেন্স স্টার্টেড। দেন জিয়া রহমান ঘোষণা দিলেন, যুদ্ধ আরম্ভ হয়ে গেল। ঠিক এই মুহূর্তে কিন্তু আমাদের ডিলে করা যাবে না। আমাদের গণতন্ত্রের জন্য আমাদের নির্বাচন দিতে হবে, তাইলে রাষ্ট্র সেফ হয়ে যাবে। এই জাহাজটাকে তীরে নেওয়া যাবে, আমাদের দেশটা একটা সুন্দর রাষ্ট্র সুন্দরভাবে বিশ্বের দরবারে এগিয়ে যাবে। ওকে, এটা নিয়ে আপনার কাছে আরো একটু পরে জানতে চাবো, যদি বিরতির পরে আবার সুযোগ হয়। সেখানে হচ্ছে যে আসলে এই ষড়যন্ত্রটি আসলে কারা করছে, কেন করছে, যে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনে আগে যাচ্ছে, এবং এর আগে অতীতে কোনো কেয়ারটেকারের সময় স্থানীয় সরকার নির্বাচন হয়েছে কিনা সেটা একটু জানতে চাবো। আকবর ভাই, আপনার কাছেও একটা প্রশ্ন রেখে আবার বিরতিতে যেতে হচ্ছে। সেটি হচ্ছে যে পুলিশ প্রশাসন নিয়ে একটি কথা আসছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হিসেবে পুলিশের ভূমিকা, তারা ডিমোরালাইজ ছিল, তারা আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে, এরকম কথা 6 মাস ধরেই শুনছি। এবং একটু আগে বকুল ভাই যেটা বললেন যে নিশ্চয়ই এর ভিতরে কিছু থাকতে পারে, জানলেও হয়তো সব কথা অনেক সময় হয়তো বলাও যায় না। আপনি সরকারের একটু ছোট্ট হলেও অংশ, আপনার কাছে জানতে চাবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বা প্রশাসন ঠিক মতো কাজ করছে না কেন আপনার মনে হয়? আরেকটি সাথে একটি তথ্য দিই, যে ধরেন গতকালকের পরিসংখ্যান বলতে অপারেশন ডেভিল হাটে গতকাল একটি দেশীয় পাইপগান উদ্ধার হয়েছে এবং একটি দেশীয় কুড়াল উদ্ধার হয়েছে সারা দেশ থেকে। তো মানে কেন যেন একটু ঢিমেতালে হচ্ছে না, মানে যে ধরনের অপারেশন ডেভিল হাট বলতে যেরকম বোঝায় যে একেবারে যারা আসলে দুর্বৃত্ত তাদেরকে ধরে ফেলবে, ভূমিকা রাখবে, সেটি প্লাস বকুল ভাই যে কোশ্চেনটি করছিল আমার নিজের কাছে ওই প্রশ্নটি, যে আসলে পুলিশ কেন প্রপারলি ওয়ার্ক করছে না, এবং একই অভিযোগ প্রশাসনেও আছে। একটি ফাইল নিয়ে গেলে আগে এক জায়গায় টাকা দিলে এখন 3 জায়গায় দেওয়া লাগে, এরকম অভিযোগও কারো কারো আছে। এখানে দুটো বিষয় আমি দেখি, যে এটা সার্বিক রাষ্ট্র কাঠামোর একটা ব্যাপার। যখন গণ অভ্যুত্থান হলো, আপনি জানেন যে এখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ সবচেয়ে বেশি ভেঙে পড়েছে। কারণ কি? পুলিশের মাত্রাতিরিক্ত মানবাধিকার লঙ্ঘনের কারণেই এটা ঘটেছিল, যে শেখ হাসিনা সরকার পুলিশকে মানবাধিকার লঙ্ঘনের জন্যই ব্যবহার করত, এটাই ছিল তাদের স্ট্র্যাটেজি। এখন এখানে যখন সেই সরকারের পতনের পর দেখেন, একটা স্বৈরতান্ত্রিক সরকার, একটা ফ্যাসিবাদী ব্যবস্থা যখন দীর্ঘদিন রাষ্ট্র কাঠামোতে থাকে 15-16 বছর, তখন সেই জিনিসগুলোকে এমনভাবে তৈরি করে
এটাকে সেটা নেসেসিটি হিসেবে দেখায় যে এটা প্রয়োজন, এবং সে এটা বোঝে যে সে এমনভাবে এটা তৈরি করবে যাতে করে লোকে আমার বিরুদ্ধে অভ্যুত্থান বা আমার বিরুদ্ধে কোনো কিছু করবে না, কারণ মানুষের মনে যেন এই আশঙ্কাটা তৈরি হয় যে আমি সরে গেলে সব কিছু কলাপস করবে। এটা শুধু বাংলাদেশে নয়, আপনি আরব স্প্রিংয়ের সময় অন্যান্য জায়গায় যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে একই রকমের। সুতরাং তারা এমন একটা কাঠামো তৈরি করেছে, আপনি যখন সেই সরকারটা পতনের পর এটা হুড়মুড় করে ভেঙে গেছে। 550 থানার ওসি এসআই নাই, তারা দিনের পর দিন তারা রিপোর্ট করেনি। অনেক জায়গায় পুলিশের বড় কর্মকর্তারা তারা পালিয়ে গেছেন, তারা নাই। তাহলে এই পুলিশ ফোর্সটাকে ব্যাক করানো এত সহজ কাজ না। কত সময় লাগতে পারে? আচ্ছা, যেমন আমরা আগে বলতাম যে 2018 সালের নির্বাচনের পরে কিংবা তারও পরে যে প্রশাসনের এমন একটা দশা হয়েছে, যদি একটা পরবর্তী সরকার আসে বা একটা নিরপেক্ষ নির্বাচন হতে হয়, অন্তত 6-7 মাস 8 মাস শুধু বদলি করে আর বাধ্যতামূলক ট্রান্সফারে পাঠালেও এটা শেষ ঠিক হবে হবে না। ইটস এ হিউজ রাষ্ট্র কাঠামো, তাই না? এখন কোথাও কোথাও যে পুলিশ একেবারে ইনঅ্যাক্টিভ সেটাও বলা যাবে না। যেমন আমরা দেখছি যে ধরেন ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা, যেটা প্রথম দিকে যেরকম তারা একটু উদাসীন ছিল, পরবর্তীতে এখন কিন্তু যথেষ্ট চেষ্টা করা হচ্ছে। বুয়েটের যারা বিশেষজ্ঞ তাদের পরামর্শে এখন পুলিশ সেগুলো করছে। এবং এখানে আমার কাছে যেটা মনে হয় যে এই পুলিশের মধ্যে একটা তো আমি জানি যে একটা ওভারঅল একটা সংস্কারের প্রয়োজন আছে, সেই সংস্কারের প্রয়োজন আছে বলেই পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এবং এখানে একটু আস্থা বা কনফিডেন্সের যে জায়গাটা, অনেক পুলিশ অফিসার আছেন যে তারা কাজ করছেন বা কাজ করতে চান, আবার অনেকে আছেন যারা বিগত সরকারের সময় একটা সম্পর্ক রেখে তারা চলতেন, তারা আবার চাচ্ছেন না যে আমি প্রপার ডিউটিটা করি। কারণ আপনি এটা দেখবেন যে একটা চেষ্টা আছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই, ভালো না, এটা নিয়ে জনমনে একটা ভীতি তৈরি করার, এবং বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে এরকম একটা ন্যারেটিভ দাঁড় করানোর একটা চেষ্টা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন তাদের যারা সিম্প্যাথাইজার এবং ভারতের দিক থেকে এই চেষ্টাটা কিন্তু আছে, আমরা দেখতে পাচ্ছি। এখন আমার কথা হচ্ছে যে আমি অন্যকে দোষ দেওয়ার আগে আমার দেখতে হবে যে আমি নিজে কি করতে পারছি, সেটা একটা বড় বিষয়। এবং আমার ধারণা যে পুলিশের মধ্যে মাইন্ডসেটের যে পরিবর্তনটা, যেমন আপনি কিছুদিন আগে দেখছেন যে একজন পুলিশ এসআই যিনি পেটাচ্ছেন কিন্তু কারো গায়ে তিনি ভাইরালও হয়েছে এবং বেশ প্রশংসিত, সবাই তাকে প্রশংসিত। কিন্তু এই ভিডিওটা দেখার পরে দুটো বিষয় তৈরি হতে পারে। যারা প্রকৃত অপরাধ করতে চায় তারা হয়তো মনেও করতে পারে যে পুলিশ হয়তো আর শক্তি প্রয়োগ করবে না, সুতরাং আমি যতটা ইচ্ছা বেপরোয়া হতে পারি। এটা ভুল রিডিংও হতে পারে। হ্যাঁ, এটার দুই রকমের ব্যাখ্যা হতে পারে। ব্যাখ্যা দুই রকম। হ্যাঁ, ব্যাখ্যা দুই রকমই করতে পারে। যারা দুষ্ট লোক বা যারা অপরাধী তারা তো এটার ব্যাখ্যা তাদের নিজেদের পক্ষে নেওয়ার জন্য তারা করতে পারে, আর যারা মানবাধিকারের পক্ষে তারা সেই মানবাধিকারটাকে পজিটিভ হিসেবে দেখাচ্ছে। সুতরাং আমার মনে হয় যে এখানে যে জিনিসটা যে পুলিশকে মোর ফাংশনাল করার জন্য পলিটিক্যাল সাপোর্ট একটা বড় জিনিস, এবং বকুল ভাই যেটা বলেছেন যে ওনারা পলিটিক্যাল সাপোর্টটা দিচ্ছেন। আর আপনি করাপশনের কথাটা যেটা বললেন, আমরা করাপশনের ব্যাপারটা কিন্তু শুনেছি অতীতের বিভিন্ন সময়ে, এবং আপনিও এখন বলছেন যে অনেক অভিযোগ আছে। আমার কথা হচ্ছে যদি কোনো নাগরিক অভিযোগ এই ধরনের পেয়ে থাকেন, তিনি সেটা অ্যাড্রেস করার জন্য কিছু প্রপার সিস্টেম আছে গভর্নমেন্টের মধ্যে, তারা সেটা করতে পারেন। তারা দুর্নীতি দমন কমিশনে করতে পারেন, অভিযোগ করতে পারেন। তারা যদি আপনার এলাকায় ইউনো ঠিকমতো কাজ না করে আপনি ডিসির কাছে আপনি অভিযোগ করতে পারেন। একটা চেইন অফ কমান্ড আছে, কোথায় কোথায় আপনি করতে পারবেন। এবং আমি অনেকের মধ্যে এটাও দেখছি যে তারা বলছে খুব ওয়াইডলি, এটা ব্ল্যাঙ্কেট ওয়েতে যে করাপশন হচ্ছে। করাপশন যে হচ্ছে না তা না, বাংলাদেশ ইজ নট করাপশন ফ্রি, এটা কেউই বিশ্বাস করবে না যে করাপশন হচ্ছে না, করাপশন হচ্ছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে সেগুলোকে অ্যাড্রেস করার জন্য আমরা প্রপার ওয়েতে জিনিসগুলোকে ডিল করছি কিনা, এটাও একটা গুরুত্বপূর্ণ। কিন্তু একেবারে ব্ল্যাঙ্কেট ওয়েতে জিনিসটা যদি আমি বলি যে আমি অনেক করাপশনের শিকার হয়েছি কিন্তু আমি কোথাও অভিযোগ করলাম না, এটাও দেখতে হবে। এখন আমি আপনাকে, যদিও এই প্রসঙ্গে আর সময় নেই আমাদের, বাড়াবো না, শুধু এতটুকু বলবো, ধরেন একটা বাজারে আগে এক গ্রুপ চাঁদা নিত, তারা চলে গেছে, এখন আর এক গ্রুপ চাঁদা নিচ্ছে, পাশে আরও এক গ্রুপ নেওয়ার চেষ্টা করছে। এখন সেটি আপনি একটি রাজনৈতিক দলের পরে দায় চাপাতেই পারেন, কিন্তু রাষ্ট্রের সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন কিংবা এই নিয়োজিত যারা আছে তারা তো এটা নিয়ন্ত্রণেরও দায়িত্ব। আমি কোনো রাজনৈতিক দলের উপরে দায় চাপাচ্ছি না আমি, কারণ দেখুন আমরা জানি যে রাজনৈতিক দল, আমি বলতে পারি যে
বকুল ভাই যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, ওনারা নিশ্চয়ই কোনো নেতাকর্মীদেরকে বলে দেননি যে তোমরা চাঁদাবাজি করো। কোনো নেতাকর্মী, কোনো রাজনৈতিক দল আমার কাছে মনে হয় না পরিবর্তিত পরিস্থিতি এটা বলেছে। সুযোগ সন্ধানী কিছু লোক সবসময় থাকে, যারা মনে করে যে এখন আমার বিএনপির দিকে ঝুঁকে পড়ার সময়, সুতরাং আমি বিএনপির নাম ব্যবহার করে যারা একসময় আওয়ামী লীগের সঙ্গে কাজ করতো তাদের কেউ কেউ এখন সেটা করার চেষ্টা এখন সেটা কন্ট্রোল এখন আদৌ সেটা বিএনপির লোক কিনা বা আদৌ কার লোক, এগুলো কিন্তু ভেরিফিকেশনের প্রয়োজন আছে। এখন যারই লোক হোক, এটা যদি মানে এটা যদি সরকার কন্ট্রোল করতে না পারে তাহলে বিএনপিরও দুর্নাম হচ্ছে, সরকারের দুর্নাম হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। এবং আমার ধারণা যে একটা জিনিস আপনি দেখবেন যে মোটিভটা কি, গভর্নমেন্টের মোটিভ কি, সরকার কি চায় না এটাকে দূর করতে, নাকি সরকার এগুলোকে আরো ফ্যাসিলিটেট করছে? মোটিভ কি বক্তব্য দেখে বুঝবো নাকি কাজ দেখে বুঝবো? আপনি দুটো দেখেই বুঝতে পারেন। আচ্ছা, দুটো দেখেই বুঝতে পারেন যে তাহলে আসলে কি positive চায়, হিসাবে নিই। তাদের মানে উদ্দেশ্যটা অনেস্ট কিনা। আচ্ছা, আমরা একেবারে শেষ প্রান্তে বকুল ভাই আপনাকে একবারে 2-3টা প্রশ্ন করে ফেলি, একদম ছোট সংক্ষেপ উত্তর দেবেন। একটি প্রশ্ন আগেই রেখেছিলাম, সেকেন্ড আরেকটি বলি যে গতকাল এনবিআর এর চেয়ারম্যান তিনি বলেছেন চাল এবং গ্যাসের আমদানি পরিশোধ করতেই সরকার এখনো করতে পারছে না যেগুলো, এবং ডলার সংকটের কারণেই এটি হচ্ছে। এবং একইভাবে বলতে গেলে আমরা অনেক জায়গা থেকে এরকমও শুনি যে ওই পরিমাণ মানুষ ইনভেস্ট করছে না, সেই ইনভেস্ট করলে অর্থনীতি হয়তো আরও ঘুরে দাঁড়াতে পারতো। সেটি কি আসলেই নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে? এবং সেই সঙ্গে আপনাকে স্থানীয় সরকার জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেছিলাম, এর আগে কি কখনোই স্থানীয় সরকার নির্বাচন কেয়ারটেকারের সময় হয়নি? ধন্যবাদ আপনাকে। প্রথমে যেটা এনবিআর চেয়ারম্যানের বিষয়টা আপনি বলেন, হ্যাঁ উনি বলেছেন গতকাল যে মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল এবং তেলের মূল্য দিতে গভর্নমেন্ট পারতেছে না বৈদেশিক মুদ্রার সংকটের কারণে। দেখেন, এখানে আবার আমি ফিরে যাব, আই ওয়ান্ট টু গো ব্যাক টু দ্য ইলেকশন। কারণ মানুষের আস্থার, যেমন ইনভেস্টার আসতেছে না, ফরেন ইনভেস্টার্স একেবারে জিরো হয়ে গেছে। ইনভেস্টার্সরা তো ফরেন কারেন্সি নিয়ে আসে, দি নিড এ ট্রাস্ট অন দ্য গভর্নমেন্ট। তারা রাষ্ট্রের ব্যবস্থার উপর, দেশের পলিটিক্যাল পরিবেশের উপর নির্ভর করে তাদের ইনভেস্টমেন্ট কতটুকু তারা করবে। সেই পরিবেশটা, সেই আস্থার জায়গাটা তাদের কাছে এখনও গঠিত হয়নি এই গভর্নমেন্টের কাছ থেকে। দেশের এই আমূল বিপ্লবের পরে মানুষ আস্থা হারিয়ে ফেলেছে বৈদেশিক বিনিয়োগকারী। এখানে একটা বিরাট 10 রেমিটেন্সে ফরেন কারেন্সি রিজার্ভ নেই। আইএমএফের দেখেন আপনি যে ইয়াগুলি, আমাদের যে কিস্তি তৃতীয় চতুর্থ কিস্তি কিন্তু দেয় নেই। আজকে দেখলাম ফিনান্স উপদেষ্টা বলেছেন পঞ্চম কিস্তির সাথে জুন মাসে গিয়ে দিবেন। এইটা একটা ল্যাক অফ ফরেন কারেন্সি। আচ্ছা, থার্ডলি আমাদের দেশে যেটা, যারা আমাদের গর্বের ধন, মানে যারা আমাদের প্রবাসী ভাইয়েরা, ভাই বোনেরা যারা বিদেশে থাকতেছেন, তারাও কিন্তু রেমিটেন্স একটু একটু বাড়ে আবার কমে যায়। যেই রেমিটেন্স যেই রকম মাত্রায় মানুষ বিদেশ গেছে, ওই মাত্রায় কিন্তু রেমিটেন্সটা বৃদ্ধি পাচ্ছে না। এখানে একটা আস্থার অভাব আছে। নির্বাচনটা হয়ে গেলে যখন ডেমোক্রেটিক্যালি একটা ইলেকশন হয়ে নতুন সরকার বসবে, ওইখানে ওরাও ভোটার হবে, প্রবাসীরা না, তারাও একটা গভর্নমেন্ট বানাবে, তখন আস্থাটা বৃদ্ধি পাবে। এই আস্থা বৃদ্ধি পেলে ফরেন রেমিটেন্সটা আসবে, ইনভেস্টার আসবে। হ্যাঁ, নতুন যখন রিফর্মসগুলি হবে, মানি লন্ডারিং যদি না হয়, দেশের ফরেন কারেন্সি যদি বিদেশ না চলে যায়, গভর্নমেন্ট যদি রিফর্ম করে সেগুলি বন্ধ করতে পারে, তাইলে ফরেন কারেন্সি রিজার্ভের একটা ফ্লো হবে। ইন দ্যাট কেস আমাদের এই সংকটগুলি কিন্তু থাকবে না। হ্যাঁ, আমি মনে করি উই নিড এ ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট। আরেকটা যেটা স্থানীয় সরকার জাতি, 1 মিনিট একটু শেষ করবেন। আমি শেষ করে, দেখেন স্থানীয় সরকার নির্বাচন এত বড় একটা বিপ্লবের পরে আমরা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি, ফেসিজমের বিরুদ্ধে আন্দোলন করেছি। ফেসিজমকে এখনো আমরা কি দেব স্বৈরাচার করতে, ষড়যন্ত্র করতে? এই ফেসিজম বিভিন্ন কায়দায় এসব স্লোগান ঢোকাচ্ছে। যারা স্থানীয় নির্বাচনের কথা বলতেছে, দি ওয়ান্ট টু স্টেগার দ্য ইলেকশন, যাতে করে আরও গন্ডগোল দেশে হইতে পারে, যাতে করে আবার স্বৈরাচার মাথাচাড়া দিয়ে জগদ্দল পাথরের মতন আবার ফেসিজম সৃষ্টি করতে পারে। এই কারণে ষড়যন্ত্র করতেছে। কোনো ক্রমে স্থানীয় সরকার নির্বাচন ক্যানট বি দ্য সাবস্টিটিউট অফ ফরমেশন অফ এ ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট। আমরা গণতন্ত্র চাই, মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করতে চাই। কাজী দেশের স্বার্থে, আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থে, অর্থনীতির স্বার্থে, একটা সার্বভৌম সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থে আমরা গণতান্ত্রিকভাবে ফেয়ার একটা ইলেকশন চাই, নতুন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার চাই, ইলেকশন চাই। অনেক ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুল এবং সাংবাদিক আকবর হোসেন, আপনাদের দুজনকে। এবং সেই সঙ্গে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখার জন্য। আমরা অনুষ্ঠান শেষ করব, শেষ করার আগে একটি ছোট্ট তথ্য দিয়ে, একটি ভালো খবর দিয়ে শেষ করব। সেটি হচ্ছে এনটিভি গণমাধ্যম হিসেবে গণমানুষের হয়ে কাজ করতে চায়, তারই ধারাবাহিকতায় গত বেশ কিছু বছর ধরে এনটিভি যেমন টেলিভিশন স্ক্রিনে যেমন
এটি পরিচিতি পেয়েছে, ঠিক তেমনি এটি মাল্টিমিডিয়া ডিজিটাল মিডিয়ায় এনটিভি একটি ভালো উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এবং কথাটি এ কারণে বলছি যে আগামী 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে এনটিভি একেবারে সরাসরি আরও অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে, হাই ডেফিনেশন নিয়ে তার যাত্রা শুরু করবে। এবং এনটিভির ডিজিটাল প্ল্যাটফর্মে ইতিমধ্যে আমরা 25 মিলিয়ন সাবস্ক্রাইবার বা ফলোয়ার রয়েছে ফেসবুকে, এবং ইউটিউবে এটি 22 মিলিয়ন, এবং পাশাপাশি আপনার টিকটকে এটি 1 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। এছাড়া বিভিন্ন কারণে একেবারে গণমানুষের কাছে যাওয়ার জন্য এনটিভি তার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং গণমাধ্যম হিসেবে এনটিভি গণমানুষের কথা বলবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সন্ধ্যা।